এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের যে মক টেস্টগুলি চলছে, আজকে তারই 7 নম্বর মক টেস্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের মক টেস্টগুলি অর্থাৎ 1 থেকে 6 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা করছি সেই ক্লাসগুলি তোমাদের খুবই কাজে আসবে। আর এই মক টেস্টের বিশেষত্ব হলো এই যে এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কি নেওয়া হয়েছে তোমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সমগ্র সিলেবাসটাকে কভার করে প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, আর তার পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে এই প্রশ্নগুলির পাশাপাশি সেই গুরুত্বপূর্ণ তথ্যাবলী থেকেও যদি প্রশ্ন এসে থাকে তোমরা যেন সেই প্রশ্নগুলির সঠিক উত্তর করতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, মহাপৃথিবী এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, জীবনানন্দ দাশ। মহাপৃথিবী এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কে? রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতা রয়েছে 22টি। উল্লেখযোগ্য কবিতাগুলি হল সিন্ধু সারস, 8 বছর আগের একদিন, ফুটপাথে মনোবীজ। এই কবিতাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে সিন্ধু সারস কবিতাটির রচয়িতাকে? রচয়িতা হলে জীবনানন্দ দাশ। সিন্ধু সারস কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এই কাব্যগ্রন্থটি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে বুঝতেই পারছো যে এখানে দেখো একটি প্রশ্নের পাশাপাশি তোমরা কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছ। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের তুলে ধরতে পারে। 2 নম্বরের প্রশ্ন, পাঁচি চরিত্রটি নিম্নের কোন উপন্যাসের মধ্যে রয়েছে? এখানে 4টি উপন্যাসের নাম রয়েছে। পাঁচি চরিত্রটি কোন উপন্যাসে সেটা নির্ণয় করতে বলছে। মিছিল, আগামীকাল, কুয়াশা, পাক। সঠিক অ্যান্সার হবে ডি, পাক। আর এই পাক উপন্যাসটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাঁচি চরিত্রটিকে আমরা পাই প্রেমেন্দ্র মিত্রের লেখা পাক উপন্যাসের মধ্যে। এই উপন্যাসটি হলো প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস। আর এই উপন্যাসের সাল আমি আগেই বলেছি, 1926 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসের মধ্যে রয়েছে বস্তি এলাকার মানুষের জীবন বাস্তবতা ও তাদের প্রতিবাদ আর সংগ্রামের কাহিনী। তো এরকম প্রশ্ন এখান থেকে দিতে পারে যে প্রেমেন্দ্র মিত্রের কোন উপন্যাসের মধ্যে বস্তি এলাকার মানুষের জীবন বাস্তবতার কাহিনী রয়েছে? সেটা কি হবে? অ্যান্সার হবে পাক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো কালাচাঁদ, পাঁচি। এই দুটি চরিত্রই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গলদের প্রতি ব্যঙ্গ করে নিম্নের কোন নাটকটি রচিত হয়েছে? শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, একেই কি বলে সভ্যতা। সঠিক অ্যান্সার হবে ডি, একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা এটি একটি প্রহসন। এটি মাইকেল মধুসূদন দত্তের রচিত। 1860 খ্রিস্টাব্দে একেই কি বলে সভ্যতা এই প্রহসনটি প্রকাশিত হয়। সালটিও খুব গুরুত্বপূর্ণ। এই প্রহসনের অঙ্ক সংখ্যা রয়েছে 2টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল নববাবু, কালীবাবু, বৈদ্যনাথ, প্রসন্নময়ী এবং নিত্যকালী। এখানে প্রত্যেকটি চরিত্রই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রহসনটির প্রথম অভিনয় হয় 1865 খ্রিস্টাব্দের 18 জুলাই শোভাবাজার নাট্যশালায়। পরবর্তীকালে জোড়াসাঁকো থিয়েটারেও এর অভিনয় হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের জীবদ্দশায় এই প্রহসনটির 2টি সংস্করণ প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন, 21-22 কাব্য সংকলনটির রচয়িতাকে? 21-22 এই কাব্য সংকলনটির নাম খুবই গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিষ্ণু দে। 21-22 এই কাব্য সংকলনটির রচয়িতা হলেন কবি বিষ্ণু দে। কাব্য সংকলনটি 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্য সংকলনটির প্রচ্ছদ করেন সত্যজিৎ রায়। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নাটকটির রচয়িতাকে? কমলাকান্ত ভট্টাচার্য, বিদ্যাপতি, বিজয়চন্দ্র মহতাব, রামপ্রসাদ সেন। সঠিক অ্যান্সার হবে সি,
বিজয়চন্দ্র মহতাব। এখানে দেখো কমলাকান্ত নাটক যখনই আমরা দেখব এটা আমাদের মনে হতেই পারে যে কমলাকান্ত ভট্টাচার্যর রচনা হতে পারে, কিন্তু সঠিক আনসার কিন্তু সেটা নয়। সঠিক আনসার হলো বিজয়চন্দ্র মহতাব। কমলাকান্ত এই নাটকটির রচয়িতা বিজয়চন্দ্র মহতাব, যিনি বর্ধমানের রাজা ছিলেন। তিনি 1320 বঙ্গাব্দে এই নাটকটি লিখেছিলেন। এই সনটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে বি, বিদ্যাপতি। ব্রজবুলি ভাষাতে পদ রচনা করেছেন কবি বিদ্যাপতি। ব্রজবুলি ভাষা সম্পর্কে এখন একটু বলছি। ব্রজবুলি কোনো অঞ্চলের ভাষা নয়, যে এটা আমরা ভাবতেই পারি যে ব্রজবুলি ভাষা একটা কোনো অঞ্চল বা নির্দিষ্ট জায়গা বা এলাকার ভাষা হতে পারে, কিন্তু এখানে কি বলছে, ব্রজবুলি কিন্তু কোনো অঞ্চলের ভাষা নয়। এটা বাংলা, মৈথিলি ও অন্যান্য প্রাদেশিক ভাষার সংমিশ্রণে এটি একটি কৃত্রিম লেখ্য ভাষা। কি বলছে এখানে দেখো, বাংলা, মৈথিলি এবং অন্যান্য ধরনের ভাষাও এর সঙ্গে মিশ্রণ হয়ে কি ব্রজবুলি ভাষাটি তৈরি হয়েছে। এটি একটি কৃত্রিম ভাষা। ডক্টর সুকুমার সেন বলেছেন ব্রজবুলি অবহট্ট এর বিবর্তিত রূপ। তো ব্রজবুলি অবহট্ট এর বিবর্তিত রূপ এ কথাটি কে বলেছেন? বলেছেন ডক্টর সুকুমার সেন। 1900 শতকে ছাপার অক্ষরে ব্রজবুলি শব্দটি প্রথম প্রকাশ করেন ঈশ্বর গুপ্ত। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। 1900 শতকে ছাপার অক্ষরে কে প্রথম ব্রজবুলি শব্দটি প্রকাশ করেন? ঈশ্বর গুপ্ত। আবার এই প্রশ্নটিও আসতে পারে যে ঈশ্বর গুপ্ত ব্রজবুলি শব্দটি কত শতকে ছাপার অক্ষরে ব্যবহার করেছিলেন? 1900 শতকে। 7 নম্বর প্রশ্ন, হীরামালিনী নিম্নের কোন রচনার চরিত্র? চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, অনাদিমঙ্গল, ধর্মমঙ্গল। সঠিক অ্যান্সার হবে বি, অন্নদামঙ্গল। হীরামালিনী এই চরিত্রটি রয়েছে ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল কাব্যের আরও অন্যান্য চরিত্রগুলি হলো অন্নদা, বিদ্যা, ব্যাসদেব। এই চরিত্রগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যের বাস্তবনিষ্ঠ চরিত্র হলো ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। অন্নদামঙ্গল কাব্যে বর্ণিত ভবানন্দ চরিত্রটি মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রূপে চিত্রিত হয়েছে। তো এরকম প্রশ্ন আসতে পারে যে অন্নদামঙ্গল কাব্যের কোন চরিত্রটি মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রূপে চিত্রিত হয়েছে? তো চরিত্রটি কী হবে? ভবানন্দ চরিত্র। এই কাব্যের মধ্যে অনুকার, অনুপ্রাস, উপমা, বিরোধ, ব্যজস্তুতি হবে, রাজস্তুতি হয়ে গেছে, ব্যজস্তুতি প্রভৃতি অলঙ্কার ব্যবহৃত হয়েছে এই কাব্যের মধ্যে। এই কাব্যের মূল রস হল হাস্যরস ও আদিরস। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যের মধ্যে গ্রিক বীর আলেকজান্ডারের বিজয় অভিযানের কথা পাওয়া যায়? তোহফা, পদ্মাবতী, সেকেন্দারনামা, সৈফুলমূলক বদিউজ্জামাল। সঠিক অ্যান্সার হবে সি, সেকেন্দারনামা। সেকেন্দারনামা এই কাব্যটির মধ্যে গ্রিক বীর আলেকজান্ডারের বিজয় অভিযানের কথা পাওয়া যায়। এই কাব্যটি 1672 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটি ফার্সি কবি নিজামী সমরকন্দির ইস্কান্দারনামা এর সরল অনুবাদ। তো এরকম প্রশ্ন দিতে পারে যে সেকেন্দারনামা, তোহফা, পদ্মাবতী, সাইফুলমূলক বদিউজ্জামাল নিম্নের কোন কাব্যটি ফার্সি কবি নিজামী সমরকন্দির ইস্কান্দারনামার সরল অনুবাদ? তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সেকেন্দারনামা। শহীদ আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম হলো পদ্মাবতী, যেটি 1646 থেকে 1659 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। 9 নম্বর প্রশ্ন, নলদয় নামে এই আখ্যান কাব্যটির রচয়িতা কে? কালিদাস, প্রেমচন্দ্র, কবির, গোপীনাথ মহান্তি। সঠিক অ্যান্সার হবে এ, কালিদাস। নলদয় এই আখ্যান কাব্যটির রচয়িতা হলেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের দ্বাদশ পুত্তলিকা নামে আরও একটি আখ্যান কাব্য রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নের আনসার থেকে আমরা কী জানতে পারলাম আরও তথ্যগুলি? যে নলদয় নামে যে আখ্যান কাব্যটি রয়েছে সেটা হচ্ছে মহাকবি কালিদাসের রচিত। আর মহাকবি কালিদাস নলদয় আখ্যান কাব্যের পাশাপাশি দ্বাদশ পুত্তলিকা নামে আরও একটি আখ্যান কাব্য রচনা করেছেন। তাহলে কালিদাসের দুটি আখ্যান কাব্য রয়েছে, একটি হলো নলদয় আর দ্বিতীয়টি হলো দ্বাদশ পুত্তলিকা। 10 নম্বর প্রশ্ন, মুচিরাম গুড়ের জীবন চরিত এই প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1874, 1875, 1880, 1980। সঠিক অ্যান্সার হবে
সি 1880। মুচিরাম গুড়ের জীবনচরিত এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি 1880 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থের বিষয় হল চাটুকারিতা আর ধরেবাজি বুদ্ধি দিয়ে যারা উন্নতির শিখরে উঠত তাদের ব্যঙ্গ করা। 11 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য প্রবন্ধ পুস্তক। সঠিক অ্যান্সার হবে বি, কমলাকান্তের দপ্তর। বিড়াল এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থটি 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে বিড়াল প্রবন্ধ ছাড়াও আরও কয়েকটি প্রবন্ধ রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ: কে গায় ওই, মনুষ্য ফল, বসন্তের কোকিল ইত্যাদি। এই কাব্যগ্রন্থটি শ্রীযুক্ত বাবুরাম দাস সেনকে উৎসর্গ করা হয়েছে। কাকে উৎসর্গ করা হয়েছে? উৎসর্গ করা হয়েছে বাবুরাম দাস সেনকে। 12 নম্বর প্রশ্ন, বিপ্রদাস এই চরিত্রটি নিম্নের কোন উপন্যাসের চরিত্র? ঘরে বাইরে, চতুরঙ্গ, দুই বোন, যোগাযোগ। সঠিক অ্যান্সার হবে ডি, যোগাযোগ। বিপ্রদাস এই চরিত্রটি যোগাযোগ উপন্যাসের মধ্যে রয়েছে। যোগাযোগ উপন্যাসটি 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিপ্রদাস ছাড়াও আরও কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল এই উপন্যাসের অবিনাশ ও কুমুদিনী। এই উপন্যাসের কাহিনী হল জমিদার তন্ত্র, স্বামী স্ত্রীর সম্পর্ক, শ্রেণী সংগ্রাম তথা মনস্তাত্ত্বিক জটিলতা। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হল 58টি, আর এই উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর অসমাপ্ত কাব্যের নাম কি? পদ্মাবতী, সেকেন্দার নামা, লোর চন্দ্রানী, তোহফা। সঠিক অ্যান্সার হবে সি, লোর চন্দ্রানী। দৌলত কাজীর অসমাপ্ত কাব্যটি হল লোর চন্দ্রানী। তার অসমাপ্ত কাব্য আরাকানের রাজমন্ত্রী সোলেমানের অনুরোধে কবি সৈয়দ আলাউল আনুমানিক 1659 খ্রিস্টাব্দে সমাপ্ত করেন। কে সমাপ্ত করেছিলেন? সৈয়দ আলাউল। কার অনুরোধে? আরাকানের রাজমন্ত্রী সোলেমানের অনুরোধে। 14 নম্বর প্রশ্ন, কীর্তিহাটের কর্চা উপন্যাসটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কীর্তিহাটের কর্চা উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইতিহাসকে অবলম্বন করে রচিত এই উপন্যাসে নবাবী আমলের কথা, জমিদারির কথা, চিরস্থায়ী বন্দোবস্তের কথা রয়েছে এই উপন্যাসে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সুরেশ্বর, সুলতা। 15 নম্বর প্রশ্ন, কবির জবানবন্দি এই নামটি নিম্নের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল? পেশা, চিহ্ন, দর্পণ, ছন্দপতন। সঠিক অ্যান্সার হবে ডি, ছন্দপতন। ছন্দপতন উপন্যাসটির পূর্ব নাম ছিল কবির জবানবন্দি। এই উপন্যাসটি 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হল 11টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল নবকুমার, মানসী, তৃপ্তি। 16 নম্বর প্রশ্ন, খতিয়ান গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1946, 1947, 1948, 1949। সঠিক অ্যান্সার হবে বি, 1947। খতিয়ান গল্পগ্রন্থটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গল্পগ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পগ্রন্থটিতে মোট গল্পের সংখ্যা রয়েছে 10টি। উল্লেখযোগ্য গল্পগুলি হল খতিয়ান, টিচার ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এই নাটকটির রচয়িতাকে? পাবলো নেরুদা, হেমিংওয়ে, টি.এস. এলিয়ট, টলস্টয়। সঠিক অ্যান্সার হবে সি, টি.এস. এলিয়ট। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল নাটকটির রচয়িতা হলেন টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টের একটি খণ্ড কবিতা রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, সেটি হলো প্রুফ হক। খুবই গুরুত্বপূর্ণ এই কবিতাটি। এই কবিতাটি ছিল 19বিংশ শতাব্দীর ফরাসি কবিদের দ্বারা প্রভাবিত খণ্ডকবিতা। 18 নম্বর প্রশ্ন, অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়রের এই নাটকটি কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক, কমেডি শ্রেণীর নাটক, বিয়োগান্তক নাটক, ঐতিহাসিক নাটক। সঠিক অ্যান্সার হবে বি, কমেডি শ্রেণীর নাটক।
শেক্সপিয়রের এই নাটকটি মিলনান্তক নাটক অর্থাৎ কমেডি শ্রেণীর নাটক। এই নাটকটি 1600 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শেক্সপিয়রের আরও কয়েকটি উল্লেখযোগ্য কমেডি শ্রেণীর নাটক হলো দি কমেডি অফ এরর্স, যেটি প্রকাশিত হয় 1593 খ্রিস্টাব্দে, লাভস লেবার্স লস্ট, যেটি প্রকাশিত হয় 1594 খ্রিস্টাব্দে, দি মার্চেন্ট অফ ভেনিস, যেটি প্রকাশিত হয় 1596 খ্রিস্টাব্দে। শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের প্রভাব রয়েছে মাইকেল মধুসূদন দত্তের রচিত পদ্মাবতী নাটকে। এই তথ্যটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন, শ্রীগাল ও সারস এই গল্পটি ঈশ্বরচন্দ্র হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে? বাংলার ইতিহাস, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি। এখানে যে 4টি প্রবন্ধ গ্রন্থের নাম রয়েছে প্রত্যেকটিই কিন্তু বিদ্যাসাগরের রচিত, আর এখানে প্রত্যেকটি নামই রয়েছে প্রবন্ধ গ্রন্থের নাম। সঠিক অ্যান্সার হবে সি, কথামালা। কথামালা এই প্রবন্ধ গ্রন্থটি 1856 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে শ্রীগাল ও সারসের গল্প। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে আরও কয়েকটি উল্লেখযোগ্য গল্প রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ: লবণবাহী বলদ, পথিক ও কুঠার, কৃপণ ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা এই প্রবন্ধ গ্রন্থটি ইসপের ফেবলস অবলম্বনে রচিত। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে মোট গল্পের সংখ্যা রয়েছে 85টি। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শান্তিনিকেতন, শব্দতত্ত্ব, ধর্ম ও শিক্ষা এই 4টি প্রবন্ধ গ্রন্থের মধ্যে কোন প্রবন্ধ গ্রন্থটি 1909 খ্রিস্টাব্দে রচিত নয়? শিক্ষা, শান্তিনিকেতন, ধর্ম, শব্দতত্ত্ব। সঠিক অ্যান্সার হবে এ, শিক্ষা। এই 4টি প্রবন্ধ গ্রন্থই প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। এই 4টি প্রবন্ধ গ্রন্থের মধ্যে শিক্ষা প্রবন্ধ গ্রন্থটি 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি কবির শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। দেশের শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা, শিক্ষাদান পদ্ধতি, বিভিন্ন শিক্ষা পরিকল্পনা ইত্যাদি বিষয়ে কবির সুগভীর বিচার বিশ্লেষণ ধরা পড়েছে এই প্রবন্ধ গ্রন্থে। প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ হলো শিক্ষার হেরফের এবং শেষ প্রবন্ধ হলো আবরণ। প্রবন্ধ গ্রন্থটিতে মোট প্রবন্ধ রয়েছে 5টি। তবে ক্লাস শেষের আগে আরও একটা কথা বলি, এখানে যে 4টি প্রবন্ধ গ্রন্থের নাম রয়েছে দেখো, শিক্ষা, শান্তিনিকেতন, ধর্ম, শব্দতত্ত্ব। শিক্ষা হচ্ছে 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শান্তিনিকেতন, ধর্ম, শব্দতত্ত্ব প্রত্যেকটি 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর এই প্রত্যেকটি প্রবন্ধ গ্রন্থই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।